5 আগস্ট পরবর্তী সময়ে গ্রেপ্তার বাণিজ্য চলছিল দেশে। মিডিয়াগুলো গ্রেপ্তার বাণিজ্য বলছিল এটিকে, এই জন্যে যে বেশ কিছু লোক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে যে কারো নামে হত্যা চেষ্টা কিংবা হত্যা মামলা দায়ের করছিল, যে কারো নামে যে কোনো সময় হাজার হাজার মামলা হয়েছে দেশব্যাপী, হত্যা চেষ্টা কিংবা হত্যা, আর কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু মামলাগুলো নেওয়া হয়েছে। এবং দেখা গিয়েছে যারা মামলা করছেন বাদী, সেই বাদী অনেক সময় জেরার মুখে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেই বিবাদীকে চেনে না, অর্থাৎ যার বিরুদ্ধে সে অভিযোগ করেছে, হত্যা চেষ্টার অভিযোগ এনেছে বা অন্য কোনো সহিংসতা আক্রমণ এইসবের অভিযোগ এনেছে, তাকে সে চেনে না, সেই মামলার বাদী অথচ সেই বিবাদীকে চেনে না। এরকম পরিস্থিতি অসংখ্য বার হয়েছে। মিডিয়াগুলোতে এইসব খবরে একেবারে সয়লাভ ছিল। মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব রকমের গণমাধ্যমেই এই খবরগুলো এসেছিল। তো সেই প্রবণতা কিছুটা কমেছিল, মাঝখানে কমেছেও কিছুটা, কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে সে কথা বলা যাবে না। এবং আমাদের আইন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে এরকম মিথ্যা মামলা যারা দেবে কারো বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। কিন্তু এই হুঁশিয়ারির পরেও কিন্তু অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেগুলো মিথ্যা মামলাই ছিল, তার কোনো অ্যাকশন আমরা দেখিনি। তিনি শুধুই লিপ সার্ভিস দিয়েছিলেন। আর অ্যাকশন দেখিনি এই জন্য বলছি যে সেই ওয়ার্নিংয়ের পরেও এটা বন্ধ হয়নি, চলছে। তাহলে তার সেই হুমকিকে, তার সেই ওয়ার্নিংকে কেউ আমলে নেয়নি। আর কেউ যে আমলে নেয়নি সেই জিনিসটাও তিনি আমলে নেননি, তিনিও আমলে নেননি। অর্থাৎ সেই কথার কথা বলে তিনি চুপ হয়ে গিয়েছেন, তিনি অন্য কাজে মনোযোগ দিয়েছেন, কিংবা কী কাজে মনোযোগ দিয়েছেন আমরা জানি না আদৌ। তার বিভাগ থেকে দৃশ্যমান কোনো কাজ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কিংবা অন্য কোনো কারণে, আমার সেটি জানা নেই, আমি জানি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, গ্রেপ্তার, যাকে তাকে যখন তখন। সর্বশেষ এই সিরিজে যুক্ত হলেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে সবাই চেনেন, তার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। উপস্থাপনা, অভিনয়, মডেলিং, সঙ্গীত, এই সবগুলো এরিয়াতে তার রয়েছে সাবলীল বিচরণ। রেডিও জকি হিসেবে কাজ করেছিলেন কিছুদিন। আর 2015-তে প্রথম তার বড় পর্দায় অভিষেক হয় আশিকি নামক একটি চলচ্চিত্রে। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সেই চলচ্চিত্রে তিনি অভিনয় করেন এবং প্রশংসাও কুড়িয়েছিলেন প্রথম চলচ্চিত্রেই। নতুন শিল্পী হিসেবে, নতুন অভিনয় শিল্পী ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডটিও তিনি জিতে নিয়েছিলেন সেই সময়। তো তারপর থেকে তিনি সরব ছিলেন, অ্যাক্টিভ ছিলেন যথেষ্ট সব মাধ্যমে, যে মাধ্যমগুলোর কথা বলছিলাম। তার জন্য সব কিছু অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, ঠিকঠাক যাচ্ছিল। এর মাঝখানে তিনি ভুল করেছিলেন কিনা জানি না, ভুলই বলতে হবে। রিভাইজড যে সিচুয়েশন, রিভাইজড যে টাইমে আমরা এখন বাস করছি বা আছি, এর নিরিখে ভুল সিদ্ধান্তই বলতে হবে। তার ভাগ্যই হয়তো বা খারাপ ছিল, তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছিলেন, আর সেই চলচ্চিত্রের নাম ছিল বা শিরোনাম ছিল মুজিব, একটি জাতির রূপকার। আর সেই চলচ্চিত্রে তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। তো সেই থেকে তার বিরুদ্ধে অনেকের হয়তো ক্ষোভ থাকবে, যারা কট্টরপন্থী আওয়ামী বিরোধী, তাদের অনেকের মনেই ক্ষোভ থাকবে যে নুসরাত কেন হাসিনা চরিত্রে অভিনয় করতে গেলেন। তো সেই ক্ষোভ অনেক সময় অন্যদিকে টার্ন করে, এবং তাই হয়েছিল নুসরাতের বেলায়। ভাটারা থানায় নুসরাতের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল সেই জুলাই অগাস্টের উত্তাল সময়টিতে, ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলা। আর সেই মামলায় 283 জন আসামি করা হয়েছিল, 283 জনকে। এর মধ্যে 17 জন ছিলেন শিল্পী, শেখ হাসিনা হারসেলফ এবং নুসরাত ফারিয়া ছিলেন 207 নম্বর আসামি সেই হত্যা চেষ্টা মামলায়। তো যাই হোক, গতকাল নুসরাত ফারিয়া চেষ্টা করছিলেন কোনো কারণে ব্যাংককে যাবার জন্যে, আর ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে, কারণ তার বিরুদ্ধে সে হত্যা চেষ্টা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে আগে থেকেই ছিল। তো পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আজ ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে তাকে কাশিমপুরে কারাগারে পাঠিয়ে দেয় এবং সে কারাগারে আছে এখন নুসরাত ফারিয়া। তো তার গ্রেপ্তার হওয়ার পর থেকে শুরু করে পুরো দেশে তোলপাড় চলছে। বিশেষভাবে তার যারা কলিগ ছিলেন চলচ্চিত্র জগতের লোক, তারা অনেকেই চলচ্চিত্র শিল্পী সংঘ, শিল্পী সমিতি থেকে শুরু করে সেই সমিতিগুলোর হর্তাকর্তারা, তার সহকর্মীরা, অভিনেতা অভিনেত্রীরা, বিভিন্ন শিল্প মাধ্যমের লোকেরা, তারা বেশ সরব হয়েছেন এবং তারা এটির প্রতিবাদ করেছেন, নিন্দা করেছেন যে নুসরাত ফারিয়াকে শুধুই হয়রানি করবার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তো প্রিয় দর্শক, এখানে কিছু তথ্য দিতে হচ্ছে। সেটি হলো, যেই সময়টিতে নুসরাত ফারিয়ার নামে মামলা দায়ের করা হয়েছিল ভাটারা থানায়, সেই সময়টিতে তিনি আসলে ছিলেন কোথায়, এই বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজ 9:15টার দিকে প্রথম আলো একটি ডিটেইলড রিপোর্ট এই ব্যাপারে দেয়। ওই সময়টির টাইম লাইন দিয়ে দেওয়া হয়েছিল নুসরাত ফারিয়া কোথায় ছিলেন তখন। তো দেখা যাক, আমরা টাইম লাইনের দিকে একটু চোখ বুলিয়ে নেই। প্রথম আলোর 12 জুলাই তার ফেসবুকে স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লিখেন, ক্যালাগড়িতে ভালোভাবে পৌঁছার খবর। কানাডার একটি সিটি ক্যালাগড়ি। তো সেইখানে তিনি ঠিকভাবে পৌঁছেছিলেন, সেই খবরটি তিনি ফেসবুকে শেয়ার করেন 12 জুলাই 2024। 16 জুলাই 2024 দেখা যায় কানাডার ক্যালগেরি সিটিতে একটি অনুষ্ঠানে, তাকে একটি অনুষ্ঠানে সেখানে দেখা যায়। তার ফেসবুকে তিনি সেই ছবি শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, থ্যাঙ্কস ক্যালাগরি, হাম্বলড, অর্থাৎ বিনয় প্রকাশ করেছেন তিনি তাকে সেখানে হোস্ট করবার জন্য, এন্টারটেইন করবার জন্য ওখানকার লোকেরা, এবং আমি ধরে নিচ্ছি বাংলাদেশ কমিউনিটির লোকেরা হবেন। সেই ক্যালাগরি সিটিতে যারা বসবাস করছিলেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন হাম্বলড এই কথা বলে। 16 জুলাই ছিল সেটি 2024-এর। 17 জুলাই 2024 তিনি আরেকটি স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি লিখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে 17 জুলাই উত্তাল সময় ছিল তখন বাংলাদেশে। হাসিনা খেদাও আন্দোলনের খুবই অন্যরকম একটি পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে কানাডা থেকে সাইকোলজিক্যালি কানেক্টেড হয়েছিলেন নুসরাত ফারিয়া বাংলাদেশের মানুষের সঙ্গে তথা তার ফেসবুক বন্ধুদের সঙ্গে। সেই জন্য তিনি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। 18 জুলাই 2024 তিনি পোস্ট দিয়েছিলেন, জানাজায় একটা থাম্বনেইলে একটি ছবি দেয়া আছে প্রিয় দর্শক, জানাজার ছবি। হাসিনা খেদাও আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এবং আওয়ামী লীগের গুন্ডা কর্তৃক গুলিবিদ্ধ হয়ে যারা মারা গিয়েছিলেন তাদের স্মরণে এবং তাদের যে জানাজা হচ্ছিল সেই জানাজার একটি ছবি শেয়ার করেছিলেন নুসরাত ফারিয়া তার ফেসবুকে। আর সেখানে তিনি লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। সমবেদনা জ্ঞাপন করেছিলেন, তার ফিলিংস প্রকাশ করেছিলেন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। 23 জুলাই তিনি আরেকটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমার সহকর্মী, ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি, সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। 3 আগস্ট শহীদ মিনারে যখন সে একেবারে খুবই উত্তাল সেই সময়টি, 3 আগস্ট আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। কি হচ্ছিল, কি হবে, কেউ আমরা বুঝতে পারছিলাম না। পরিস্থিতি দ্রুতই এগিয়ে চলছিল। নিউ স্টোরিজ ওয়ার আনফোল্ডিং, নতুন নতুন স্টোরি চলে এসেছিল, নতুন নতুন টুইস্ট আসছিল কাহিনীতে। সেই সময়টিতে 3 আগস্ট শহীদ মিনারে যখন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, সেই শিক্ষার্থীদের একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন কানাডা থেকেই। আর 5 আগস্ট হাসিনা যেদিন পালিয়ে গেলেন, সেদিন খালি হওয়া খালি হওয়া গণভবনের একেবারে পরিষ্কার সবকিছু নিয়ে গিয়েছে লোকেরা, সেই ছবিও তিনি কিন্তু পোস্ট করেছিলেন তার ফেসবুকে। তো তাতে করে বোঝা যাচ্ছিল যে তার এক ধরনের একাত্মতা ছিল, এই ছাত্র জনতার আন্দোলনের প্রতি তার এক ধরনের একাত্মতা ছিল। হ্যাঁ, কেউ হয়তো আগের বিষয়টির সঙ্গে, হাসিনা চরিত্রে অভিনয় করার বিষয়টির সঙ্গে তাকে গুলিয়ে ফেলতে পারেন, কিন্তু সেইটি করা ঠিক হবে না আমার বিবেচনায়। কেন হবে না? একজন অভিনয় শিল্পী সময়ের প্রয়োজনে, তার চাহিদার প্রয়োজনে যে কেউ চাইলে যে কোনো প্রযোজক হতে পারে, সেইটি সংস্থা হতে পারে, কোনো সরকার হতে পারে, কোনো একটি প্রস্তাব যদি তাকে দেওয়া হয় কোনো একটি চরিত্রে অভিনয় করবার জন্য, সেই প্রস্তাব তিনি নিতেই পারেন। আর অনেকেই অনেক কারণে নিয়েছিলেন।
আমরা তিশার কথা জানি, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফ তিশা অভিনয় করেছিলেন এবং আরো অনেকেই অভিনয় করেছিলেন এইসব চরিত্রে, ঐতিহাসিক চরিত্রে আমি বলবো। তো তাদের কিন্তু তেমন কিছু হয়নি এখন অজ্ঞাত কারণে। নুসরাত ফারিয়া ফেসে গেলেন। তো আমি এটা বলছি না যে নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়ে গিয়েছেন তাই তিশাকেও এখন গ্রেপ্তার করতে হবে, বিষয়টা এরকম না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছিলাম যে এরকম আরো অনেকেই এরকম চরিত্রে অভিনয় করেছেন যেটি পরবর্তীতে বিতর্কিত চরিত্র হিসাবে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। তখন সেটি ঠিকই ছিল, তখন অতটা দোষের ছিল না। সরকারে ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা চাইলে, তার হাই আপসটা চাইলে যে কোনো একজন শিল্পী এই সরকারের কাছে খুবই সামান্য একটি বিষয়, তো তাদের সেই সাহসও থাকবার কথা না যে তারা প্রতিরোধ করবে বা তারা রিফিউজ করবে যে আমরা এই চরিত্রে অভিনয় করব না, এরকম বিষয়টি ছিল না। তো তাই সেই হিসেবে নুসরাত ফারিয়া যদি হাসিনা চরিত্রে অভিনয় করেই থাকেন সেইটি এমন দোষের কিছু নয়, হতে পারে না। দুটি বিষয়কে একসঙ্গে এইভাবে মেলানো যাবেও না, এই সমীকরণটি মিলবে না সেভাবে। তো তাই আমরা বোঝার চেষ্টা করছিলাম নুসরাত ফারিয়া আসলে কি চাচ্ছিলেন, আমাদের সঙ্গে তার একাত্মতা কতটুকু, তিনি আসলে কোন পক্ষকে সমর্থন করছিলেন, তিনি কি এই ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, তার এই পোস্টগুলো কিন্তু সেটি প্রমাণ করে না। আর তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। মোস্তফা সরোয়ার ফারুকী এই কথা বলেছিলেন। আর এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল আজকে, আর সেখানে তারা বলেছে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে কারাবরণ আমাদের বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে, বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে, এনসিপির বক্তব্য এটি। তো আসলে কেউ নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তার হওয়ার বিষয়টি, তার জামিন না পাওয়া, পরবর্তীতে কারাগারে তার জায়গা হওয়া, কেউ সেটিকে ঠিকভাবে নেয়নি। ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এই প্রতিক্রিয়া কিন্তু তার পক্ষেই গিয়েছে। লোকেরা তার জন্যই সিম্পাথাইজ করছে যে তার এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়াটি ঠিক হয়নি। হ্যাঁ, কেউ হয়তো বলবেন যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এটি তো ঠিকই আছে, এটি প্রসিজারাল স্টেপস হতেই পারে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে তাকে যদি আজকে গ্রেপ্তার না করতাম আপনারাই আবার বলতেন যে হত্যা মামলা আছে, এমন একজন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এই প্রেক্ষিতে আমার মাথায় এই বিষয়টি আসছে, আমি এরকমটি ভাবছি যে হতে পারে যে এখন যারা আইন শৃঙ্খলা রক্ষা করছিলেন, এয়ারপোর্ট কেন্দ্রিক যে সিকিউরিটি টিম আছে, তারা আসলে এক ধরনের নার্ভাস সিচুয়েশনে ছিলেন, তারা নার্ভাস ফিল করছিলেন, তারা আসলে বুঝতে পারছিলেন না, তারা ইনডিসিশনে ভুগছিলেন, সিদ্ধান্তহীনতায়। তারা বুঝতে পারছিলেন না কি করবেন, এরকম কাউকে যেতে দেবেন নাকি আটকে রাখবেন, গ্রেপ্তার করবেন। তো সেই সিদ্ধান্তহীনতার কারণেও এই বিষয়টি হতে পারে। আর আরো অনেকে প্রশ্ন তুলেছেন যে নুসরাত ফারিয়াকে কেন, আব্দুল হামিদের মতো লোক যে বরাবরই হাসিনার দোসর ছিলেন টানা 10 বছর, এর আগে ছিলেন স্পিকার, ডেপুটি স্পিকার, অর্থাৎ টানা 15 বছরই হাসিনার সংস্পর্শে ছিলেন, হাসিনার সংশ্লিষ্টতা ছিল এবং হাসিনার কুশীলবদের একজন ছিলেন। তো এরকম একজন আব্দুল হামিদ চলে যেতে পারলেন, তাকে কেউ বাধা দিল না, কোনো প্রশ্ন উঠল না, তার বিরুদ্ধে মামলা ছিল, তাহলে নুসরাতের ক্ষেত্রে কেন? তো এখন এই প্রশ্নটির জবাব এরকম হতে পারে যে তারা যেই ভুল করেছেন, হ্যাঁ ভুল বলতে আমরা আসলে নারাজ, এটি পরিকল্পিত একটি বিষয় ছিল আমাদের অনেকের মনে হয়েছে, সো তারা সেটির কাফফারা নানাভাবে দিচ্ছেন এবং দিবেন মনে হচ্ছে, তো সেটি অন্য প্রসঙ্গ। কিন্তু তারা একই ভুলের পুনরাবৃত্তি আর করতে চাচ্ছিলেন না, তাই তারা এক্সট্রা কশাস হয়েছিলেন। এবং এরিফাকে নুসরাতের আগে কিন্তু আন্দালিব রহমান পার্থর ওয়াইফকে আটকে দেওয়া হয়েছিল, তিনিও থাইল্যান্ডগামী ফ্লাইট নিতে চেয়েছিলেন, তাকে নিতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে তিনি বোধহয় স্পেশাল ব্রাঞ্চের পারমিশন নিয়ে পরে আবার তিনি গিয়েছেন থাইল্যান্ডে, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো ঝামেলাও নেই। বাট সর্বশেষ পরিস্থিতির শিকার হলেন নুসরাত ফারিয়া। তো আমিও বিষয়টি খুব ভালোভাবে দেখছি না, আমি তার প্রতি এটি হয়রানি হয়েছে সেটাই মনে করছি। আর এই হয়রানি হয়েছে তার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলার কারণে। আর এরকম মামলা হাজার হাজার, এখনো হাজার হাজার লোকের বিরুদ্ধে কিন্তু আছে। আমি মানছি তাদের আওয়ামী আইডেন্টিটি ছিল, কিন্তু আওয়ামী আইডেন্টিটি থাকলেই কেউ দুর্বৃত্ত হয় না। অনেক নিরীহ লোক, সরল মনা লোক আওয়ামী লীগ করতেন, কারণ হাসিনার মিথ্যা বয়ানে তারা বিশ্বাস করতেন। হাসিনা এই বয়ান দিয়েছেন, এটি তাদের বিশ্বাস করতে পেরেছিলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যদি কেউ রক্ষা করে, মুক্তিযুদ্ধের পক্ষের যদি কোনো শক্তি থেকে থাকে, সে আমি এবং সে আওয়ামী লীগ।
তো এই মিথ্যে বয়ান মানুষকে গিলাতে পেরেছিল, তাই অনেক সহজ সরল মানুষ ভুল করে আওয়ামী লীগ করতেন, আওয়ামী ভাবধারায় সিক্ত ছিলেন তারা। সো তারা এই তাদের জাস্ট একটা আইডেন্টিটি ছিল যে আওয়ামী লীগ, এই কারণে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। তো এরকম হাজার হাজার মামলায় অনেক নিরীহ লোক সাফার করছেন। ভবিষ্যতে তারাও কোথাও যাওয়ার সময়, বিশেষভাবে এয়ারপোর্ট ক্রস করবার সময় আবার আটকে যাবেন, এরকম পরিস্থিতি হতে পারে। তো এটি চূড়ান্ত সময়। আমি অধ্যাপক আসিফ নজরুলকে বলবো, আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এখনই সময় এই বিষয়টি সর্ট আউট করবার, অতি দ্রুত। হাজার মামলা আছে, কার কার বিরুদ্ধে আছে, কেউ গ্রেপ্তার হবার আগে দ্রুত এই বিষয়ে ফয়সলা নেওয়া, এটি সময়ের দাবি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।